চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নতুন করে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন সেখানকার কর্মচারীরা। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। তাদের ডাকা টানা চতুর্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হচ্ছে অচল অবস্থা। আগের ৩ দিন ৮ ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি চলছে। এর ফলে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বন্দর এবং আশপাশে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের কারণে বন্দরের কার্যক্রমে কি প্রভাব পড়ছে আমাদের জানান। ইমন, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে মূলত যে সড়ক দিয়ে বন্দরের যে পণ্য পরিবহনের গাড়িগুলো বের হয় চট্টগ্রাম বন্দর টোল রোড, সেই টোল রোডে কিন্তু অবস্থান নিয়ে আজকে বিক্ষোভ হচ্ছে। আজকে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের ধর্মঘটের চতুর্থ দিন ধর্মঘটের যে কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে চট্টগ্রাম বন্দরের ভিতরে কিন্তু পুরোপুরি পণ্য উঠানামা বন্ধ রয়েছে, এখান থেকে পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখানে যারা আন্দোলনরত আছেন তারা এই মুহূর্তে তারা বলছেন গতকাল পর্যন্ত তাদের দাবি ছিল একটি, সেটি হচ্ছে এনসিটিকে কোনোভাবে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, ইজারা দেওয়ার যে পায়তারা সেটি যেন বন্ধ করা হয়। আজকে তাদের দাবি তিনটি, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে এবং বন্দরের যে কর্মকর্তা ১৬ জনকে বদলি করা হয়েছে তাদের বদলি আদেশ প্রত্যাহার করে তাদেরকে পুনর্বহাল করতে হবে চট্টগ্রাম বন্দরে। এই তিনটি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে তাদের ধর্মঘট চলবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পুরো দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন হয়। এই টোল রোড দিয়ে সেই টোল রোডটি তারা বন্ধ করে দিয়ে এখানে তারা আজকে অবরোধ অবস্থান কর্মসূচি করছেন এবং চট্টগ্রাম বন্দরের ভেতরে যেটি এনসিটি সেটি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে পণ্য পরিবহন টোটালি বন্ধ রয়েছে এবং কন্টেনার জট এরই মধ্যে শুরু হয়ে গেছে। যেহেতু গতকাল পর্যন্ত ছিল ৮ ঘন্টার ধর্মঘট, কিন্তু আজকে সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক তারা দিয়েছেন এবং এই ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। যদি না হয় এরপরে তারা পুরো বাংলাদেশে তাদের যারা কর্মকর্তারা রয়েছেন পুরো বাংলাদেশ ব্যাপী তারা ধর্মঘট করবেন, এমনটাই কিন্তু তারা এখান থেকে বলেছেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর কিন্তু স্থবির হয়ে রয়েছেন এবং চট্টগ্রাম বন্দরের টোল রোড বন্ধ থাকা মানে পুরো বন্দরের ডেলিভারি চট্টগ্রাম বন্দর টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছে। যেমন চট্টগ্রাম বন্দরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। একটি গোষ্ঠী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী ১২ তারিখ সবাইকে সোচ্চার হতে হবে। নির্বাচনী সমাবেশ শেষে তারেক রহমান জুলাই যোদ্ধাহত এবং শহীদদের পিতামাতার সাথে কুশল বিনিময় করেন। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২ দশক পর কাল বরিশাল যাচ্ছেন। সেখানে নির্বাচনে জনসভা করবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশ সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। সমাবেশে বরিশাল বিভাগের ৬ জেলায় ২১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। সবশেষ ২০০৫ সালের তৃণমূল সম্মেলনে বরিশাল গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান। এ বিষয়ে আরো জানাতে বরিশালে আছেন আমাদের সহকর্মী মুর্তুজা জুয়েল, যাচ্ছে তার কাছে। জুয়েল, দীর্ঘ ২ দশক পরে তারেক রহমান বরিশালে যাচ্ছেন, তো সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন আর সেখানে ভোটাররা কি কি দাবি আদায়ের জন্য তারা বলছেন আমাদের জানান।
ইমন 2005 সালের পর এখন 2026 অর্থাৎ 2 দশকেরও বেশি সময় 21 বছর পর তারেক রহমান তিনি বরিশালে আসছেন এবং বিএনপির দলীয় প্রধান হওয়ার পর এটি বরিশালে তথা দক্ষিণাঞ্চলে তার প্রথম রাজনৈতিক সফর। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত এবং দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে বিএনপি পন্থী যারা ভোটার রয়েছেন এবং তরুণ প্রজন্মের যারা ভোটার, গত 17 বছর যেহেতু তিনি বিদেশে অবস্থান করেছিলেন, ফলে তাকে কিন্তু এই 17 বছরে যারা ভোটার হয়েছেন লক্ষ লক্ষ ভোটার দক্ষিণাঞ্চলের, তারা কিন্তু তাকে সরাসরি দেখার সুযোগ পায়নি। ফলে কিন্তু একটি বাড়তি উচ্ছ্বাস দলীয় প্রধানকে নিয়ে যে তিনি বরিশালে আসছেন এবং তাকে এই সভা মাঠ থেকে সরাসরি দেখার সুযোগ পাবেন বিএনপির নেতাকর্মী এবং এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা। এর ফলে কিন্তু এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ বিএনপির জন্য, এমনটি বলছেন দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে দক্ষিণাঞ্চল বরাবরই বিএনপির ঘাঁটি এবং স্বাধীনতা পরবর্তী প্রতিটি ভোটের ক্ষেত্রে বিএনপির কিন্তু এখানের জয় জয়কার এবং বিএনপির ঘাঁটি বলা হতো সরাসরি দক্ষিণাঞ্চলকে। সেক্ষেত্রে বিএনপির 21 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা এই সভা মঞ্চে উপস্থিত থাকবেন এবং ধানের শীষ প্রতীক এবং জোটের প্রার্থীদেরকে দলীয় চেয়ারম্যান তিনি সকলকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা সাধারণ নাগরিক এবং ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা, যেহেতু বিএনপি বৃহৎ রাজনৈতিক দল এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার দৌড়ে বিএনপি অনেকটা অন্য দুটি দলের সঙ্গে এগিয়ে রয়েছে এবং এখানকার যেহেতু বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে নির্বাচনী দৌড়ে, সেক্ষেত্রে তাদের দলীয় প্রধানের কাছে এখানকার সাধারণ মানুষের প্রত্যাশাটি অনেক। তারা বলছেন যে অবহেলিত দক্ষিণাঞ্চল, নদীবিধৌত দক্ষিণাঞ্চল এবং কৃষি মৎস্য ক্ষেত্র সহ এখানে কর্মসংস্থান এবং বেকারত্বের যে একটি ঘাটতি রয়েছে, এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তিনি সুস্পষ্ট একটি নির্বাচনী ঘোষণা বা ইশতেহার সেটি এখানকার ভোটারদের উদ্দেশ্যে প্রদান করবেন। বিশেষ করে বেকারত্ব, কর্মসংস্থান এবং ইপিজেড এ ধরনের শিল্পাঞ্চল, এ সকল বিষয়ে তার থেকে একটি প্রতিশ্রুতি আসবে, এমনটি কিন্তু এখানকার নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা কথা বলেছি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু এবং বিলকিস জাহান শিরিন, তারা এই 3 সাংগঠনিক কিন্তু তারা সম্পাদক, কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তারা কিন্তু এই সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তারা সমন্বয় করছেন, তদারকি করছেন। ইতিমধ্যে তারা প্রস্তুতি সভা করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, এছাড়া মিছিল সহ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের তারা উজ্জীবিত রাখার চেষ্টা করছেন যাতে করে সফল এবং সার্থক একটি সমাবেশ এখানে সম্পন্ন হয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে এখানে ঐতিহাসিক একটি সমাবেশ ঘটবে এবং এই যে বেলস পার্ক উদ্যান নগরীর বান্দর এলাকায় অবস্থিত, এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। আগামীকাল বেলা 11টার সময় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছাবেন এবং এখানে 2 ঘন্টার সমাবেশ শেষে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে ফরিদপুরে একটি সমাবেশে যোগ দিবেন এবং সেখান থেকে তিনি সরাসরি ঢাকায় তার গুলশান যে বাসভবন রয়েছে সেখানে তিনি ফেরত যাবেন। এ ছিল আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বরিশালে প্রস্তুতি এবং সর্বশেষ তথ্য। ইমন, আগামীকাল বরিশালে যাবেন তারেক রহমান, সেই আয়োজনকে ঘিরে, জনসভার আয়োজনকে ঘিরে সেখানকার নেতাকর্মী এবং সেখানকার জনগণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে। তবে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশে স্থগিত থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম 2 আসনে বিএনপির সরোয়ার আলমগীর ও শেরপুর 2 আসনে বিএনপির ফাহিম চৌধুরী নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। যারা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বৈধ হয়েছেন, নির্বাচন কমিশনে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীরা নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল চেয়েছেন। তৎসত্ত্বেও নির্বাচন কমিশন উভয় পক্ষের কথা শুনে, বক্তব্য শুনে তাদের আপিল নামঞ্জুর করেছেন, অর্থাৎ এ সকল বিএনপি প্রার্থীর প্রার্থিতা তারা বৈধ বলে ঘোষণা করেছে। এদিকে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভায় রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদুল, জামায়াতের আমির কখন নাগাদ সমাবেশে যোগ দিবেন আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন?
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে যে জামাতের নির্বাচনী জনসমাবেশ চলছে তারই অংশ হিসেবে ময়মনসিংহের এই নির্বাচনী জনসমাবেশে আজকে দুপুর 12:30টায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে জামাতের এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তাদের উপস্থিতিতে ঐতিহাসিক যে সার্কিট হাউস মাঠ সেটি প্রায় অধিকাংশ ভরে গেছে। সকাল থেকে আমরা দেখেছি যে মিছিল নিয়ে জামাতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছে এবং আজকে তাদের এই জামাতের আমিরের আগমন উপলক্ষে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে জামাতের নেতাকর্মীদের মধ্যে। আমরা দেখেছি হাজার হাজার জামাত নেতাকর্মীরা সার্কিট হাউস মাঠের দিকে আসছেন এবং সার্কিট হাউস মাঠ লোকারণ্য হয়ে গেছে। গতকালকে আমরা জেনেছিলাম আয়োজকরা জানিয়েছিল যে তাদের এই জনসমাবেশ প্রায় লক্ষাধিক মানুষের জনসমাগম হবে, তার কিন্তু নমুনা আমরা ইতিমধ্যে দেখেছি। অনেক মানুষজন কিন্তু সমাবেশস্থলে এসেছেন। দুপুর 12:30টায় শফিকুর রহমান ময়মনসিংহের বিভাগের যারা জামাত নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আজকের এই জনসমাবেশটি জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 5টি আসনে জামাত সরাসরি প্রার্থী দিয়েছেন এবং বাকি 6টি আসনে কিন্তু জোটের প্রার্থী দিয়েছেন তারা। এবং আজকে এই 11 জন প্রার্থীকে সমাবেশের মাধ্যমে ডক্টর শফিকুর রহমান পরিচয় করিয়ে দেবেন এবং তাদের জন্য দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন, এমনটাই কিন্তু আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। আর এই অবহেলিত ময়মনসিংহ জনপদের জন্য জামাত সরকার গঠন করলে বা তারা ক্ষমতায় আসলে কি ধরনের উন্নয়ন তারা করতে চান সেই প্রতিশ্রুতি আজকে ময়মনসিংহবাসীকে দিয়ে দেবেন বলে আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আজকের এই জনসমাবেশটি জামাত মনে করছেন যে এটি তাদের নির্বাচনী একটি রূপরেখা হবে। আজকের এই দিনে তাদের নেতা যে দিক নির্দেশনা দিবেন তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে এই দিক নির্দেশনা পালন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কিন্তু আশা করছেন যে এই ময়মনসিংহের 11টি আসনে তারা। ধন্যবাদ মাহমুদুল হাসান। পরবর্তীতে আপনার সাথে হয়তো আমরা আবারও যুক্ত হব। আজ পবিত্র শবে বরাত, এ রাতে মুসলিম উম্মাহ আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগীকে নিমগ্ন থাকবেন। ফরাসি শবে বরাত শব্দের অর্থ ভাগ্য রজনী। ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাতের রাতে ঘর ও মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বাণীতে তিনি এ আহ্বান জানান। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নতুন করে 24 ঘন্টা কর্মবিরতি পালন করছেন সেখানকার কর্মচারীরা। আজ সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা। তাদের ডাকা টানা 4র্থ দিনের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হচ্ছে অচল অবস্থা। আগের 3 দিন 8 ঘন্টা কর্মবিরতি থাকলেও আজ থেকে 24 ঘন্টা কর্মবিরতি চলছে। এর ফলে পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বন্দর এবং আশপাশে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আন্দোলনের কারণে বন্দরের কার্যক্রমে কি প্রভাব পড়ছে আমাদের জানান। ইমন, আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে মূলত যে সড়ক দিয়ে বন্দরে যে পণ্য পরিবহনে গাড়িগুলো বের হয় চট্টগ্রাম বন্দর টোল রোড, সেই টোল রোডে কিন্তু অবস্থান নিয়ে আজকে বিক্ষোভ হচ্ছে। আজকে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের ধর্মঘটের 4র্থ দিন ধর্মঘটের যে কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে চট্টগ্রাম বন্দরের ভিতরে কিন্তু পুরোপুরি পণ্য উঠানামা বন্ধ রয়েছে, এখান থেকে পণ্য ডেলিভারি বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা এখানে যারা আন্দোলনরত আছেন তারা এই মুহূর্তে তারা বলছেন গতকাল পর্যন্ত তাদের দাবি ছিল একটি, সেটি হচ্ছে এনসিটিকে কোনোভাবে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, ইজারা দেওয়ার যে পায়তারা সেটি যেন বন্ধ করা হয়। আজকে তাদের দাবি 3টি, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে এবং বন্দরের যে কর্মচারী কর্মকর্তা 16 জনকে বদলি করা হয়েছে তাদের
বদলি আদেশ প্রত্যাহার করে তাদেরকে পুনর্বহাল করতে হবে চট্টগ্রাম বন্দরে। এই 3টি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে তাদের ধর্মঘট চলবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পুরো দেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন হয়। এই টোল রোড দিয়ে সেই টোল রোডটি তারা বন্ধ করে দিয়ে এখানে তারা আজকে অবরোধ অবস্থান কর্মসূচি করছেন এবং চট্টগ্রাম বন্দরের ভেতরে যেটি এনসিটি সেটি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার কারণে পণ্য পরিবহন টোটালি বন্ধ রয়েছে এবং কন্টেনার জট এরই মধ্যে শুরু হয়ে গেছে। যেহেতু গতকাল পর্যন্ত ছিল 8 ঘন্টার ধর্মঘট, কিন্তু আজকে সকাল 8টা থেকে 24 ঘন্টার ধর্মঘটের ডাক তারা দিয়েছেন এবং এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর কর্মসূচি দিবেন। যদি না হয় এরপর তারা পুরো বাংলাদেশে তাদের যারা কর্মচারী কর্মকর্তারা রয়েছেন পুরো বাংলাদেশ ব্যাপী তারা ধর্মঘট করবেন, এমনটাই কিন্তু তারা এখান থেকে বলেছেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর কিন্তু স্থবির হয়ে রয়েছেন এবং চট্টগ্রাম বন্দরের টোল রোড বন্ধ থাকা মানে পুরো বন্দরের ডেলিভারি চট্টগ্রাম বন্দর টোটালি বন্ধ হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছে। যেমন চট্টগ্রাম বন্দরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। ফেব্রুয়ারি মার্চের কয়েকটি দিবস ঘিরে ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালির চাষিরা। এবার কৃষি বিভাগের ফুল বিক্রির লক্ষ্য 100 কোটি টাকার উপরে। এজন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন কৃষকরা। তবে নির্বাচন এবং রমজান মাস ঘিরে লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা রয়েছে তাদের। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব, সরস্বতী পূজা সহ মার্চে স্বাধীনতা দিবস ও এপ্রিলে বাংলা নববর্ষ, সব মিলিয়ে আগামী কয়েক মাস উৎসবের ছড়াছড়ি। এসব দিবস ঘিরে ফুলের মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পনিশারা এবং এর আশেপাশের গ্রামের ফুল চাষিরা। বর্তমান মার্কেট আমাদের ভালো আছে। 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন, এটাও নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সব মিলিয়ে মোটামুটি ফুল চাষিরে পিছনে যে 2 মাস ভালো গেছে, কিন্তু আগামীতে 14 ফেব্রুয়ারি ফিল আছে, 21 ফেব্রুয়ারি কেমন যাবে এটা উপরে আল্লাহর ইচ্ছা। তবে রোজার মধ্যে বেশ কয়েকটি উৎসব পড়ে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার কম লাভের শঙ্কা ব্যবসায়ীদের। সামনে ভোট, রোজা, এ নিয়ে হয়তো চাষির পরে একটু প্রভাব পড়তে পারে। তারপরও দেশে যদি কোনো ঝামেলা না হয় তাহলে চাষি হয়তো ফুলের বাজারে একটু ভালো পাতে পারে। চিন্তিত ফুল চাষিদের সংগঠন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটিও। প্রতি বছরে নেয় চলতি বছরে এই ফুলের রাজ্যে ফুল বিক্রি একটা লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। এই নির্বাচনকে ঘিরে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে হয়তো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো। আর যেহেতু রমজান মাসে 21শে ফেব্রুয়ারি পড়ছে, সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি অন্য বছরে যেভাবে আমরা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা পরিপূর্ণ না আনতে পারি, এবছর আসলে সেটা হবে কিনা আমরা সন্দেহ করছি। এদিকে ফুলের এই ভরা মৌসুমে দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় এই অঞ্চলের ফুল ক্ষেতগুলোতে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গদখালি ফুলের মাঠে ভিড় করেন তারা। দেখে অনেক ভালো লাগতেছে যে এই জায়গাটা আসলেই দেখার মতো মনোমুগ্ধকর সব দৃশ্য। আমরা নড়াইল থেকে আসছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি, আর এখানে এসে অনেক রকম ফুল দেখলাম। গদখালি ফুলের বাগান দেখতে এসেছি, স্কুল ছুটি হয়েছে তাই এখানে অনেক ফুল আছে আর আমার দেখতে খুব সুন্দর লাগছে। কৃষি বিভাগের তথ্য মতে এবার উপজেলায় 628 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 140 কোটি টাকা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাড়ির খবর। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক শতকরা 50 ভাগ থেকে কমিয়ে 18 ভাগ করা হবে। সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার সকালে মোদির সঙ্গে ফোনালাপে বাণিজ্য ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অবরোধে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে না পারায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক ভাইরাস। এতে শিশু, বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে ভোগা মানুষদের মধ্যে প্রাণহানি বাড়ছে। ভেঙে পড়েছে অঞ্চলটির নাজুক স্বাস্থ্য ব্যবস্থা।
2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই সময় উপত্যকাটির প্রায় 90% বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থা UNRWA। পুরো উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব ও ধ্বংসের কারণে শীত ও ঝড়ের মধ্যেও তাঁবুতে দিন কাটাচ্ছে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবার। অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকতে হচ্ছে তাদের। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও মানবিক সংকটের মুখে ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত গাজায় এক নতুন বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে দ্রুত ছড়িয়ে পড়া একটি রহস্যময় ও ভয়াবহ শ্বাসতন্ত্রের ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এবং গাজার নাজুক স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ভাইরাসটি ফ্লু বা করোনা ভাইরাসের সাথে সম্পর্কিত হতে পারে। অপুষ্টি, দীর্ঘদিনের মানসিক চাপ এবং পর্যাপ্ত টিকাদানের অভাবে মানুষের মধ্যে দ্রুত বাড়ছে সংক্রমণ। শীত, স্যাঁতস্যাঁতে পরিবেশ ও তাঁবুতে গাদাগাদি করে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রোগীদের মধ্যে দীর্ঘদিন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা ও বমির মতো উপসর্গ দেখা যাচ্ছে, যা অনেক ক্ষেত্রে নিউমোনিয়ার রূপ নিচ্ছে। চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসকেরা সাধারণ পরীক্ষা নিরীক্ষাও করতে পারছেন না। গাজার প্রায় 70% ডায়াগনস্টিক সেন্টার এখন বন্ধ রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল বারবার গাজার হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, ওষুধের গুদাম ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাশাপাশি চিকিৎসা সহায়তার উপর ইসরায়েলি কঠোর নিষেধাজ্ঞা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত পঙ্গু করে দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকাটিতে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে 71,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন 1,71,000-এর বেশি মানুষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে। শ্রীলঙ্কা ও ভারতের আয়োজনে 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। অবশ্য ভারতের বিপক্ষে সব ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। আজ বিশ্রামে থাকবে দলটি। এরপর 4 ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এই ভেন্যুতেই গ্রুপ পর্বের পাকিস্তানের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে, 10 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তবে নকআউট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বোতে, অন্যথায় সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। তাছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।